আমাদের এবারের ট্যুরে আমরা বেরিয়ে পড়েছিলাম 2 রাত 3 দিনের জন্য দারিংবাড়ি ঘুরতে, যা উড়িষ্যার কাশ্মীর নামে বেশ খ্যাত। গতকাল সকালে ট্রেনে করে ব্রহ্মপুর পৌঁছে ব্রহ্মপুর থেকে কিভাবে কোন পথে দারিংবাড়ি পৌঁছালাম তা আমার আগের ভিডিওতে আছে। আগের ভিডিওর লিংক ও ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করি আপনারা অবশ্যই দেখে নেবেন। আজ আমরা দারিংবাড়ির লোকাল সাইট সিনগুলো করব আর সেই জায়গাগুলোর ব্যাপারে খুঁটিনাটি আপনাদের জানাবো, আর সেই নিয়েই আমার আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক দারিংবাড়ি চ্যাপ্টার 2 ডে 2। গুড মর্নিং। আজকে 30শে অক্টোবর 2024, এখন সকাল 9টা। আমরা মোটামুটি কালকে দারিংবাড়ি এসে পৌঁছেছি। এই দারিংবাড়ির যে নামটা, এটা দারিং সাহেব প্রথম এখানে আসে এবং এই জায়গাটা তৈরি করে, তো ওনার নামে এই জায়গাটার নাম হয় দারিংবাড়ি। এবং পরবর্তীকালে এটা ফেমাস হয় হচ্ছে উড়িষ্যার কাশ্মীর হিসেবে। অ্যাকচুয়ালি 2019 সালে এখানে এতটাই ঠান্ডা পড়েছিল যে শিশিরগুলো জমে বরফ হয়ে গেছিল। তারপরে একবার দুবার হয়তো হয়েছে, তো ওই তখন থেকেই জায়গাটাকে উড়িষ্যার কাশ্মীর বলে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে দারিংবাড়ির যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো মোটামুটি করব। আমরা সকালবেলা ঘরেই ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আপনারা যদি ব্রেকফাস্ট বাইরে করব মনে করেন, তাহলে আপনারা যেখানে থাকছেন টাউনশিপ যে এরিয়া দারিংবাড়ির, ওখানেই কিন্তু করে নেবেন। বাকি কোথাও খুব একটা ব্রেকফাস্ট করার জায়গা নেই, তো ফলে প্রবলেম হতে পারে। তো আমি রেকমেন্ড করব যে গাড়ি ছাড়ার আগে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর এবার ঘুরতে যাবে। তো চলুন আজকে দারিংবাড়ির লোকালে কি কি দেখার আছে, কিরম কি আপনাদের দেখাই, আমিও দেখি। আজ আমাদের প্রথম দ্রষ্টব্য ছিল হিল ভিউ পার্ক। আমাদের হোটেল থেকে এই পার্কটির ডিস্টেন্স মোটামুটি 3 কিলোমিটার মতো। পৌঁছাতে সময় লেগেছিল 5 থেকে 10 মিনিট। এখানে জানিয়ে রাখি, দারিংবাড়িতে কিন্তু জিও আর বিএসএনএল ছাড়া কোনো নেটওয়ার্ক পাবেন না, তাই সেভাবে প্রিপেয়ার হয়ে আসবেন। আমরা এখন চলে এসেছি হিল ভিউ পার্কে। এই আমার পিছন দিকটা হচ্ছে হিল ভিউ পার্ক, আর ঠিক তার উল্টো দিকে এই জায়গাটা হচ্ছে নেচার পার্ক। এই গাড়ির যে পিছন দিকটা, এটা হচ্ছে নেচার পার্ক। তো আমরা প্রথমে হিল ভিউ পার্কের দিকে যাব। আসুন দেখা যাক কেমন লাগে হিল ভিউ পার্ক। হিল ভিউ পার্কের এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা করে এবং গাড়ির পার্কিং এর জন্য লেগেছিল 20 টাকা। এই পার্কটি বুসে বেশ কিছুটা সময় কাটানোর জন্য একদম আদর্শ স্থান। বয়স্কদের গল্প করার জন্য রয়েছে সিটিং প্লেস, ইয়ং জেনারেশনের ফটোগ্রাফি ও সেলফির জন্য অনেক রসদ রয়েছে এখানে, এবং বাচ্চাদের খেলার জন্য রয়েছে চিলড্রেন্স পার্ক। আমরা এখন চলে এসেছি হিল ভিউ পার্ক। এখানে থেকে সামনে পাহাড়ে একটা খুব সুন্দর রেঞ্জ দেখতে পাওয়া যায়। এই সামনে একটা দেখুন ওয়াচ টাওয়ার করা আছে, দারুণ দেখতে। দেখুন একবার, কি দারুণ জায়গা। দারিংবাড়ি পারলে একবার অবশ্যই আসবেন, অসাধারণ জায়গা, দারুণ দেখতে। এই পিছনে পুরো পাহাড়ের রেঞ্জটা দারুণ দেখতে। হিল ভিউ পার্ক নাম কিন্তু সার্থক। আর এইটা হচ্ছে পার্কটা।
হিলভিউ পার্কের উল্টো দিকটাই হলো নেচার্স পার্ক। এখানে এন্ট্রি টিকিট মাথাপিছু 15 টাকা। এই পার্কগুলিতে বেশ কিছুটা হাঁটতে হবে আপনাদের, তাই সাথে জলের বোতল অবশ্যই ক্যারি করবেন। দারিংবাড়ির অধিকাংশ জায়গাতেই আদিবাসীদের বসবাস, আর নেচার্স পার্কের এই অংশটিতে সেই আদিবাসীদের জীবনযাপন, ঘর, জীবিকা এগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখন বাজে সকাল 9:30। আমরা এই নেচার পার্কের ভিতরে আছি। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই দিকটা, এইখানটা হচ্ছে নেচার পার্ক, যেখানটা ওই আদিবাসীদের আবার ট্রাইবালদের থাকা কালচার এগুলো দেখানো হয়েছে। এরপরে এই জায়গাটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টসের জায়গা, যেখানে বিভিন্ন রকমের মেডিসিনাল প্ল্যান্টস আছে। আর ঠিক উল্টো দিকে এইখানটায় আছে বাটারফ্লাই পার্ক। আমরা যাবো এক্ষুনি বাটারফ্লাই পার্কে। তো এই তিনটেই একসাথে, মানে একটার পর একটা। তো আপনারা যদি আসেন সেক্ষেত্রে এই পুরোটা দেখবেন। মানে অনেক সময় হয় রাস্তা খুঁজে পাওয়া যায় না, তো বুঝতে পারা যায় না, একটার পর একটা পর 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 আছে। এবার আমরা এগিয়ে চললাম বাটারফ্লাই পার্কের দিকে। এই হচ্ছে বাটারফ্লাই পার্ক। এই পিছনে একটা প্রজাপতির প্রতিচ্ছবি করা আছে। তো এই হচ্ছে পুরো পার্কটা এরকম। এই কেমন লাগছে? সুন্দর জায়গাটা, আহ, গাছ কালারফুল। প্রজাপতি আছে কিন্তু প্রজাপতির সংখ্যা খুব কম, তার থেকে গাছগাছালি সিনিক বিউটি দারুণ, অসাধারণ, এবং খুব ভালো করে মেনটেন করেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন বাজে দুপুর 11:30। আমরা এসে পৌঁছেছি লাভার্স পয়েন্ট দারিংবাড়িতে। প্রতিটা জায়গাতে একটা করে লাভার্স পয়েন্ট কিন্তু আছে। তো মোটামুটি আমাদের হিলভিউ পার্ক থেকে এই দারিংবাড়ির লাভার্স পয়েন্ট 17-18 কিলোমিটার মতো। আমাদের টাইম লাগলো ওই আধ ঘন্টা মতো। মোটামুটি রাস্তাটা ভালো, একদম দারুণ রাস্তা। এই সামনে 1 কিলোমিটার মতো রাস্তা একটু এবড়ো খেবড়ো। এই লাভার্স পয়েন্টে একটা নদী বয়ে গেছে খুব সুন্দর। আপনাদের যদি এখানটা দেখাতে পারি, এটা হচ্ছে লাভার্স পয়েন্টটা। এখানে লোকে নর্মালি পিকনিক করতে আসে। এটা খুব ভালো পিকনিক স্পট। শীতকালে সবাই মোটামুটি পিকনিক করতে আসে। তো চলুন সামনে থেকে দেখি কেমন কি লাগছে। শীতের সকালে প্রকৃতির মাঝে নিজেকে উপলব্ধ করার জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে জলের স্রোত বেশ প্রবল এবং পাথরগুলো খুবই পিচ্ছিল, তাই জলের কাছে পাথরের উপর দিয়ে হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন। এখন বাজে
12:10 আমরা এই এমু বার্ড স্যাংচুয়ারি বা এমু পাখির যে ইয়েটা আছে ওখানে চলে এসেছি। লাভার্স পয়েন্ট থেকে মেন রুটে উঠে ওই 500 মিটার মতো, একদম পাশেই, বেশি দূর না। তো এটা আমার যতদূর মনে হয় এটা একটা প্রাইভেট প্রপার্টি, দেখে তাই মনে হচ্ছে। তো চলুন দেখা যাক। এই এমু পার্কের এন্ট্রি ফি জন প্রতি 10 টাকা। এই পার্কে মোটামুটি 7 থেকে 8টি এমু পাখি আছে। এদের ফ্লাইটলেস বার্ড বলা হয়, যা এদের চোখ দেখলেই বোঝা যায়। এই এমু পাখি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান পাখি, বাট এখানে এই দারিংবাড়িতে এমু পাখি কোত্থেকে এলো তা বলা শক্ত। এই পার্কের পাশেই থাকার জন্য অনেকগুলি কটেজ আছে, যেগুলিতে আপনারা চাইলে থাকতেও পারেন। এগুলির ডবল বেড কটেজের ভাড়া 2,500 টাকা এবং ট্রিপল বেডের ভাড়া 3,500 টাকা করে, সাথে অ্যাটাচ টয়লেটও আছে। যদিও কটেজের ভিতরগুলো কেমন তা লোকের অভাব থাকার জন্য আমাদের খুলে দেখানো হয়নি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মন্দাসুরু ওয়াটারফলস, তাই আমরা মন্দাসুরুর দিকে এগিয়ে যেতে থাকলাম রাইকিয়া জঙ্গলের মধ্যে দিয়ে। এই রুটটিতে কোনো ফোনেই নেটওয়ার্ক থাকে না, তাই কেউ যদি সেলফ ড্রাইভ করে আসেন তাহলে আগে থেকে গুগল ম্যাপে অফলাইন নেভিগেশন ডাউনলোড করে নেবেন। এমু পার্ক থেকে মন্দাসুরু ওয়াটারফলস প্রায় 34 কিলোমিটার মতো। রাস্তা বেশ খারাপ, তাই আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। যাবার পথের সিনিক বিউটি এতই মধুর ছিল যে মনে হচ্ছিল কেউ যেন নিজে হাতে ছবি এঁকে দিয়ে গেছে। এখন বাজে দুপুর 1:30। আমরা এই মন্দাসুরু ওয়াটারফলসের এখানে এসে পৌঁছেছি। দারিংবাড়ি যদি দেখতে হয় আপনাকে এসে দেখতে হবে, অসাধারণ জায়গা। মানে এই যে আমরা দারিংবাড়ি থেকে এই মন্দাসুরু ওয়াটারফলস আসছিলাম, এই রাস্তাটা এত সুন্দর, ক্যামেরায় বন্দি করা যায় না। এই রাস্তা এত সুন্দর রাস্তা। আমাদের এর আগে আমরা দেখলাম হচ্ছে এমুইং পার্ক, ওখান থেকে আর মন্দাসুরু ওয়াটারফলস মোটামুটি 30 কিলোমিটার রাস্তা। রাস্তা একটু খারাপ, বাট একবার এসে দেখতে হবে। মানে স্কটল্যান্ডকেও হার মানিয়ে দেয়, এত সুন্দর জায়গাটা। তো চলুন যাওয়া যাক মন্দাসুরুর দিকে। এখানে অনেকটা হেঁটে যেতে হয়, তো আমরা এগিয়ে যাই। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে, আর সাথে যাওয়ার সময় লাঠি নিয়ে নেবেন, কারণ অনেকটাই নিচে যেতে হয়। আর রাস্তা একটু হয়তো দুর্গম, জানি না। চলুন যাওয়া যাক, দেখি। এই জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। রাস্তা কিন্তু আলাদা করে কিছু নেই, ওই জঙ্গলের মধ্যে দিয়েই যে রাস্তা, সেই রাস্তা ধরেই যেতে হবে। আচ্ছা, এখান দিয়ে নামতে নামতে এই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এখানে। যারা একটু বয়স্ক তাদের জন্য এই ডান দিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওই নিচে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না ক্যামেরা দিয়ে, এখান থেকে ঝর্ণাটা ভালো দেখা যায়। আর যারা কম বয়সী তারা এখান থেকে মোটামুটি 200 মিটার মতো যেতে হবে এই দিকে, এই বাঁ দিকে, এই রাস্তা ধরে। তো আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাই, দেখা যাক। রাস্তা কিন্তু ভালোই দুর্গম আছে, তো সেক্ষেত্রে বয়স্কদের না আসাই ভালো। এই দেখুন, এরকম নিচু হয়ে যেতে হচ্ছে।
তো একটু বুঝে শুনে আসবেন। আর 200 মিটার নেমে 200 মিটার ওঠা মানে ভালোই চাপ আছে কিন্তু। নিচে যে ব্রাউন কালারের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এটাই মন্দাসুরু ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্ট থেকে ঝর্ণার ভিউটা অনেকটা এরকম। আমাদের পরবর্তী দ্রষ্টব্য মন্দাসুরু ইকো নেচার পার্ক, বাট তার আগে আমরা সেরে নিয়েছিলাম আমাদের দুপুরের খাবার। মন্দাসুরুতে কোনো রানিং রেস্টুরেন্ট বা খাবার হোটেল নেই, তাই এখানে লাঞ্চ করতে হলে আপনাদের আগে থেকে খাবার বলে রাখতে হবে ড্রাইভারের মারফত। খাবার কেমন? এই মন্দাসুরু ইকো পার্কের এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা এবং গাড়ির পার্কিং চার্জ 50 টাকা। এখন বাজে 3:30। আমরা এই খাওয়া দাওয়া করে নিলাম। করে আমরা চলে এসেছি এখন মন্দাসুরু ইকো পার্কে। মন্দাসুরু ওয়াটারফল থেকে মন্দাসুরু ইকো পার্ক হচ্ছে 1 কিলোমিটার মতো। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে দুপুরে যদি লাঞ্চ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আগে থেকে ড্রাইভারকে বলে রাখবেন, কিন্তু না হলে মানে লাঞ্চ কোথাও পাবেন না। তো আর একটা হয় যেটা, আপনারা ইকো পার্কে এসে লাঞ্চ করতে পারেন, অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না, বাট মোর অর লেস খাবার এখানে পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। আর আমাদের মোটামুটি যেখানে খেলাম খাওয়া দাওয়া ঠিক ছিল। আমাদের টোটাল 4টে দেশি মুরগির থালি আর 2টো মাছ থালি নিয়ে পড়লো হচ্ছে 1340 টাকা মতো। আর ঠিকঠাক, মানে খুব যে রিজনেবল তা না, আবার খুব যে এক্সপেন্সিভ তাও না। তো চলুন, পার্কে চলে এসেছি। পার্কের দেখি ভিতরে কেমন কি আছে। এই বৃষ্টি শুরু হয়ে গেল আবার, তো দেখা যাক। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা ফার্স্টে সেখান থেকেই শুরু করব। আমরা এখন এই মন্দাসুরু ইকো পার্কের একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে চলে এসেছি। ওয়াচ টাওয়ার উপর থেকে একবার ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ। হচ্ছে পুরো আর এইখানে এইটা হচ্ছে ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক হিলে বলা হয় যে এর ওপর দিয়ে নাকি কোনো এরোপ্লেন বা কিছু যেতে পারে না, গেলে সেটা উল্টে যায়, মানে আকর্ষিত হয়ে যায় বা কিছু এরকম কোনো ব্যাপার আছে। ম্যাগনেটিক হিলে আপনারা চাইলে যেতে পারেন, ভিতর দিয়ে যাওয়া যায়। তারপর প্রায় 3.5 কিলোমিটার হেঁটে ওই ম্যাগনেটিক হিলে পৌঁছানো যায়। তো আমরা আর যেতে পারবো না, কারণ বিকাল হয়ে গেছে। আপনারা যদি যান তাহলে কেমন অভিজ্ঞতা হলো অবশ্যই জানাবেন। পার্কের এই দিকটা খুব সুন্দরভাবে সাজানো, এখানে আপনারা ফটোগ্রাফিও করতে পারেন। আর এর পাশেই আছে উডেন কটেজ। এই কটেজগুলো তো আপনারা চাইলে থাকতেও পারেন, বাট তার জন্য আগে থেকে অনলাইনে বুক করে আসতে হবে। বুকিং ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। কটেজে পার ডে কস্ট 3700 টাকা, যার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড। পার্কের সুইসাইড পয়েন্ট থেকে ভিউটা ঠিক ছিল এই রকম। এই ভিউ দেখে এটিকে সুইসাইড পয়েন্ট কম রোমান্টিক পয়েন্ট বা লাভার্স পয়েন্ট বেশি মনে হচ্ছিল। দারিংবাড়ির 60% পপুলেশন খ্রিস্টান, তাই এই পার্কের সুইসাইড পয়েন্টের ঠিক উল্টো দিকে যিশু খ্রিস্টের একটি মন্দির আছে, এটি অবশ্যই দেখে নেবেন।
দারিংবাড়ির দ্বিতীয় দিনের ট্যুর ছিল এই পর্যন্তই। পরদিন আমরা দারিংবাড়ি থেকে ব্রহ্মপুর ব্যাক করব তপ্তপানি রুটে। সাথে দেখে নেব বিভিন্ন সাইট সিন এবং সর্বোপরি জিরাং মনেস্ট্রি। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কিন্তু।